অন্ধকার যখন জমাট বেঁধে থাকে তখনই চেনা যায় আলোর আসল মূল্য। সমাজ যাকে নিচুতলার মানুষ বলে অবজ্ঞা করে, অনেক সময় তাদের বুকের ভেতরেই লুকিয়ে থাকে হিমালয়ের মতো উঁচু আত্মসম্মান। উত্তরপ্রদেশের কানপুরের এই সত্য ঘটনাটি কেবল একজন সবজি বিক্রেতা স্বামী আর তার অহংকারী ইন্সপেক্টর স্ত্রীর সংঘাতের গল্প নয়। এটি হল ক্ষমতার দম্ভ বনাম সততার লড়াইয়ের এক করুণ আখ্যান, যেখানে খোদাই করা আছে কিভাবে একটি চর কেবল গালে নয়, বরং একজনের সারা জীবনের ত্যাগের উপর গিয়ে আছড়ে পড়েছিল। তারপর সে ইন্সপেক্টর স্ত্রীর সাথে যা হল তা ছিল সবার কল্পনার অতীত। চলুন শোনা যাক এক হার না মানা মানুষের গল্প। উত্তরপ্রদেশের বারাণসীর এক সত্য কাহিনী এটি, যেখানে প্রতিদিন অর্ণব ভোরের অন্ধকারেই উঠে যেত। যখন শহর গভীর ঘুমে ডুবে থাকত তখন সে তার পুরনো সাইকেলে করে সবজি মন্ডির দিকে এগিয়ে যেত। সাইকেলের পেছনে বাঁধা সবজির ভারী ঝুড়িগুলো কখনোই হালকা মনে হতো না, কিন্তু অর্ণবের অভ্যেস হয়ে গিয়েছিল নিঃশব্দে বোঝা বয়ে নেওয়ার, কারো কাছে কোনো অভিযোগ না করে। সে জীবন থেকে অভিযোগ করতে শেখেনি। তার বিশ্বাস ছিল যে মেহনত আর সততা দিয়ে সবকিছু সামলে নেওয়া যায়, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। জীবন তো চলতেই থাকে। সে প্রায়ই নিজেকে বলত, শুধু পাশে থাকার মতো একজন মানুষ চাই, আর আমি তো সবসময় পাশে ছিলাম। সেদিনও সে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়স, লাউ আর পেঁয়াজ ঠেলাগাড়িতে সাজাচ্ছিল। তখনই তার পুরনো ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল প্রিয়া। অর্ণব তার নোংরা হাত দুটো কাপড়ে মুছে ফোনটা তুলল। হ্যাঁ বলো। ওপাশ থেকে তার স্ত্রীর কণ্ঠস্বর ছিল শীতল আর শক্ত, ঠিক যেন কেউ সরকারি নোটিশ পড়ছে। আজ দেরি করো না, সন্ধ্যায় একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। অর্ণব বুঝে গেল মিটিং ঘরে নয়, বাইরে কোনো বড় অফিসার বা বিভাগীয় লোকদের সাথে। সে শুধু এটুকু বলল, ঠিক আছে, কিন্তু মনে মনে ভাবল, কাশ কখনো ঘরের মিটিংও হতো, যেখানে শুধু আমরা দুজনেই থাকতাম। ফোন কাটতেই অর্ণব কিছু মুহূর্ত মন্ডির শোরগুলের মাঝে দাঁড়িয়ে রইল। চারদিকে আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, দরদাম করা, হাসিঠাট্টা, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গিয়েছিল, যেন হৃদয়ের কোনো পুরনো ক্ষত আবার টাটকা হয়ে উঠেছে। আমি কি কখনো তোমাকে কম গুরুত্ব দিয়েছি? সে বিড়বিড় করে নিজেকেই প্রশ্ন করল। প্রিয়া পুলিশ ইন্সপেক্টর ছিল। 5 বছর আগে যখন সে ইউনিফর্ম পরেছিল, পুরো পাড়া খুশিতে মেতে উঠেছিল। অর্ণবের চোখে সেদিন সত্যিকারের গর্ব ছিল। আমার প্রিয়া এখন দেশের সেবা করবে, মানুষের রক্ষা করবে। সে হাসি মুখে বলেছিল, তোমার স্বপ্নগুলো আমারও স্বপ্ন। কিন্তু ইউনিফর্মের সাথে সাথে প্রিয়া ধীরে ধীরে বদলে যেতে লাগল। প্রথমে কথা বলার ধরন বদলাল, তারপর ব্যবহার, আর সবশেষে দৃষ্টিভঙ্গি। এখন সে অর্ণবকে এমনভাবে দেখত যেন কোনো পুরনো ভুল বা বোঝা সামনে দাঁড়িয়ে আছে। তুমি বদলে গেলে কেন? এক রাতে অর্ণব সাহস করে জিজ্ঞাসা করেছিল, চোখে তখন যন্ত্রণা। প্রিয়া শীতল স্বরে বলেছিল, আমি বদলাইনি, পৃথিবী বদলে গেছে, আর তুমি সেই পুরনো পৃথিবীতেই আটকে আছো। আমার সাথে চলতে হলে নিজেকে বদলাও। অর্ণব শুধু মাথা নিচু করে নিয়েছিল। সেই সন্ধ্যায় অর্ণব সময়ের আগেই বাড়ি পৌঁছে গেল। সে স্নান করে পরিষ্কার পোশাক পরল, কিন্তু সবজির হালকা গন্ধ তবুও হাত আর শরীরে রয়ে গিয়েছিল। সে জানত প্রিয়া এটা একদমই পছন্দ করে না। প্রিয়া তৈরি হচ্ছিল, আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে, ইউনিফর্মের ইস্ত্রি একদম কড়কড়ে আর চকচকে। অর্ণব তাকে দেখল তো পলকের জন্য থমকে গেল। সে আজও খুব সুন্দর লাগছিল, কিন্তু সেই সৌন্দর্যে আগের মতো আপনতা আর উষ্ণতা উধাও হয়ে গিয়েছিল। তুমি এভাবে কি দেখছ? প্রিয়া পেছন না ফিরেই কঠোর স্বরে বলল, এমনি, তোমাকে খুব ভালো লাগছে। অর্ণব হালকা হাসির সাথে জবাব দিল, যেন পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। প্রিয়া আয়নায় তার দিকে তাকালো। আজ আমার সাথে এসো না, বুঝেছ? অর্ণবের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। কেন? সে নিচু স্বরে জিজ্ঞাসা করল। গলায় কষ্ট ছিল। কারণ আজ সেখানে বড় আর গুরুত্বপূর্ণ মানুষেরা থাকবেন, আমার সিনিয়র অফিসার, বিভাগের বড় বড় আধিকারিকরা। এক মুহূর্ত চুপ থেকে সে যোগ করল, আর আমি চাই না কেউ জিজ্ঞেস করুক এই সবজিওয়ালাটাকে। বাক্যটি ছোট ছিল, কিন্তু তার প্রভাব ছিল গভীর আর বুক চিরে ফেলার মতো। অর্ণব কিছু বলল না। সে জানত এখন কথা বললে কথা বাড়বে, আর কথা বাড়লে সেটাই হবে যা প্রতিদিন হয়, খোঁটা, অপমান আর শেষে নীরবতা। ঠিক আছে, সে শুধু এটুকু বলল, কিন্তু তার কণ্ঠে লুকানো যন্ত্রণা স্পষ্ট ছিল। আমি কি তোমার কাছে লজ্জার কারণ হয়ে গেছি? সে মনে মনে ভাবল। মিটিংয়ের জন্য বেরোনোর সময় প্রিয়া দরজায় দাঁড়িয়ে বলল, আর হ্যাঁ, যখন আমি থাকব না তখন বাড়ি থেকে বাইরে বেরোবে না। সবজির ঠেলা নিয়ে এই গলিতে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। লোকে কি ভাববে? আমার ইমেজের ওপর প্রভাব পড়বে। অর্ণব মাথা নাড়ল। দরজা বন্ধ হয়ে গেল। বাড়িটা হঠাৎ খুব বড় আর খুব ফাঁকা মনে হতে লাগল। অর্ণব জানলার পাশে বসে পড়ল। বাইরে সেই গলিটাই ছিল যেখানে সে বছরের পর বছর সবজি বিক্রি করে আসছিল। এই গলিতেই সে সবাইকে অর্ণব ভাই বলে ডাকত।
এই গলিতেই সে কখনো কারো সাথে উঁচু গলায় কথা বলেনি, কিন্তু এখন সেই গলিটাই তার কাছে বোঝা মনে হতে লাগল, যেন তার কঠোর পরিশ্রম এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আমার মেহনত কি তোমাকে লজ্জিত করে? সে বিড়বিড় করে বলল। চোখ ভিজে এলো। রাতে প্রিয়া ফিরল। মুখে ক্লান্তি ছিল ঠিকই, কিন্তু চোখে সাফল্যের চমক। অর্ণব জলের গ্লাস এগিয়ে দিল। রাখো, প্রিয়া বলল। অর্ণবের হাত সেখানেই থমকে গেল। তুমি জানো আজ কি হয়েছে? প্রিয়া বলল। আমার সিনিয়র অফিসার বলেছেন তোমার মতো স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্ট অফিসার খুব কম আছে। অর্ণব ধীরে ধীরে বলল। ভালো কথা, তোমার জন্য আমি খুশি। প্রিয়া তার দিকে তাকালো। তুমি বুঝো না, এই দুনিয়া অনেক এগিয়ে গেছে। এখানে ইমেজ গুরুত্ব পায়, স্টেটাস গুরুত্ব পায়, পরিচয় গুরুত্ব পায়। আর আমি? অর্ণব প্রথমবারের মতো প্রশ্ন করল। চোখে জল ছিল। প্রিয়া কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, তুমি আমার অতীত। এটি কোনো শব্দ ছিল না, এটি ছিল একটি শীতল আর চূড়ান্ত সিদ্ধান্ত। অর্ণব রাতভর ঘুমাতে পারল না। তার মনে পড়ল প্রিয়ার ট্রেনিংয়ের সময় সে প্রতি রবিবার তাড়াতাড়ি ঠেলা গুছিয়ে নিত, যাতে স্টেশনে গিয়ে তাকে নিয়ে আসতে পারে। প্রথম পোস্টিংয়ের সময় সে তার সমস্ত সঞ্চয় দিয়ে প্রিয়ার ব্যাগ আর প্রয়োজনীয় জিনিস কিনে দিয়েছিল। সেই দিনগুলো কি সত্যি শেষ হয়ে গেল? সে নিজেকেই জিজ্ঞাসা করতে থাকল। চোখের জল নিঃশব্দে বইতে থাকল। কিন্তু এখন সেই স্মৃতিগুলো পুরনো ফাইলের মতোই ছিল, বন্ধ, ধুলো জমা আর ভুলে যাওয়া। পরের দিন সকালে অর্ণব আবার মন্ডিতে গেল। সবকিছু আগের মতোই ছিল, কিন্তু ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল। যখন সে ঠেলা নিয়ে দাঁড়ালো, এক লোক বলল, ভাই, আপনার ম্যাডাম তো এখন অনেক বড় অফিসার হয়ে গেছেন। অর্ণব হেসে বলল, অনেক বড়। কিন্তু সেই হাসির পেছনে এক গভীর ক্লান্তি ছিল। সেই ক্লান্তি শরীরের নয়, আত্মসম্মানের। বাড়ি ফেরার পথে অর্ণব ভাবল, সম্পর্কগুলো কি চাকরির মতোই হয়? উন্নতির পর পুরনো মানুষগুলো বোঝা হয়ে যায়। সে বাড়ি পৌঁছে দরজা খুলল। ভেতরে সেই একই স্তব্ধতা। অর্ণব সবজির ঝুড়ি এক কোণে রাখল আর ধীর স্বরে বিড়বিড় করল, আমি মেহনত করি, হয়তো এটাই আমার সবচেয়ে বড় ভুল। সে ওখানেই মেঝেতে বসে পড়ল। কোনো কান্না নেই, কোনো অভিযোগ নেই, কেবল একজন মানুষ যে প্রথমবারের মতো বুঝতে পারছিল যে দারিদ্র্যের চেয়েও বেশি ভয়ঙ্কর হল অবজ্ঞা আর অপমান। আমি কি তোমার কাছে এতটাই ছোট হয়ে গেলাম? সে নিজেকেই প্রশ্ন করতে থাকল। সেদিন প্রিয়া দেরিতে ফিরল। রাত 10টা বাজছিল। দরজা খুললেও বুটের শব্দ পাওয়া গেল। অর্ণব উঠল। খাবার গরম করে দেব? প্রিয়া ব্যাগটা সোফায় ছুঁড়ে মারল। খাওয়া হয়ে গেছে। তারপর না থেমেই বলল, আর শোনো, কাল থেকে তুমি এই সবজি বিক্রির কাজটা একটু দূরে গিয়ে করবে, আর আমার থানার সামনে দিয়ে কখনো ভুল করেও যাবে না। অর্ণব চমকে তাকালো। দূরে? কেন? কারণ থানার সামনে দিয়ে অনেক লোক যাতায়াত করে। তার কণ্ঠে বিরক্তি আর রাগ ছিল। সবাই জিজ্ঞেস করে ইন্সপেক্টরের স্বামী সবজি কেন বিক্রি করে। আমার ইমেজ নষ্ট হচ্ছে। অর্ণব ধীরে ধীরে বলল, কারণ এটাই আমার কাজ, এটাই আমার রুজিরুটি। তোমার স্বপ্নের জন্য আমি সব কিছু করেছি, নিজেকে পেছনে সরিয়ে রেখেছি। প্রিয়া ঘুরে দাঁড়িয়ে বলল, কাজ নয়, পরিচয়, আর তোমার এই পরিচয় আমাকে নিচের দিকে টানছে, আমার কেরিয়ারেই ক্ষতি করছে। ঘরে এক গভীর নীরবতা ছড়িয়ে পড়ল। অর্ণবের প্রথমবার মনে হল এটা কেবল রাগ নয়, এটা এক গভীর আর স্থায়ী দূরত্ব। আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? সে নিচু স্বরে জিজ্ঞেস করল। চোখ ভিজে এলো। প্রিয়া জবাব দিল না, শুধু শীতল দৃষ্টিতে তাকাল। পরের কয়েক সপ্তাহে প্রিয়া আগের মতো মোটেও রইল না। তার আচরণ দিনের পর দিন আরও কঠোর হয়ে উঠতে লাগল। এখন সে বাড়িতে খুব কম সময় থাকত, আসলেও ফোন বা ফাইলে ব্যস্ত থাকত। ইউনিফর্মের সাথে সাথে তার কণ্ঠস্বরও পুরোপুরি শক্ত আর দূরত্বের হয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় অর্ণব ঠেলা গোছাচ্ছিল। তখনই দুজন লোক এলো, কানে কানে ফিসফিস করে হাসল আর টিটকিরি দিল, এই সেই তো, ইন্সপেক্টর ম্যাডামের সবজিওয়ালা স্বামী। অর্ণব কিছু বলল না। সে জানত জবাব দিলে কিছু বদলাবে না, শুধু অপমান বাড়বে। তোমার কি লজ্জা করে না? সে মনে মনে নিজেকেই জিজ্ঞেস করল। সে রাতে প্রিয়া বাড়ি এলো তো মুখে এক অদ্ভুত কঠোরতা আর রাগ ছিল। সে খাবারের দিকেও তাকালো না, সরাসরি বলল, আমি উকিলের সাথে কথা বলে নিয়েছি। অর্ণবের আঙুলগুলো থেমে গেল। কিসের জন্য? ডিভোর্স। শব্দটা একদম সরাসরি আর শীতল ছিল, কোনো ভূমিকা নেই, কোনো আবেগ নেই। কেন? অর্ণব জিজ্ঞেস করল। এবার গলায় ভয় নয়, শুধু গভীর ক্লান্তি আর যন্ত্রণা ছিল। আমি কি তোমাকে কখনো কষ্ট দিয়েছি? প্রিয়া চেয়ার টেনে বসল। কারণ আমাদের পথ আলাদা হয়ে গেছে, আমাদের চিন্তা, আমাদের স্বপ্ন, আমাদের স্তর, সব কিছু আলাদা হয়ে গেছে। আমি কি ভুল করেছি?
অর্ণব জিজ্ঞেস করল। চোখে জল ছিল। প্রিয়া প্রথমবার তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। কাল বলবো, নিজে দেখে নিও। পরের দিন কাগজ এলো। পরিষ্কার শব্দে লেখা ছিল, অমিল জীবনধারা, মানসিক দূরত্ব আর অসমতা। অর্ণব কাগজটা অনেকক্ষণ দেখল। কোথাও লেখা পেল না অপমান, লজ্জা, অবজ্ঞা আর ত্যাগের কথা। প্রিয়া পেন তোলার সময় বলল, দেখো, এটাকে ড্রামা বানাবে না, তাড়াতাড়ি সই করে দাও। অর্ণব তার দিকে তাকালো। আমি কখনো কিছু ড্রামা বানিয়েছি? প্রিয়া চুপ হয়ে গেল। সে কোনো তর্ক বা কান্না ছাড়াই সই করে দিল। আমি তোমার জন্য সব কিছু করেছিলাম, কিন্তু হয়তো সেটা যথেষ্ট ছিল না। কাশ তুমি বুঝতে পারতে যে ভালোবাসা ইমেজ দিয়ে নয়, মন দিয়ে তৈরি হয়। ডিভোর্সের পর প্রিয়া বাড়ি ছেড়ে চলে গেল। অর্ণব সেই বাড়িতেই রয়ে গেল। ঘরগুলোতে সেই পুরনো আসবাবপত্র, কিন্তু সম্পর্কের কোনো উষ্ণতা বা আওয়াজ নেই। লোকে জিজ্ঞেস করত কি হলো, অর্ণব শুধু বলতো পরিস্থিতি, কিন্তু ভেতর থেকে সে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। একদিন হঠাৎ প্রিয়া এলো। এবার সেই ইউনিফর্মে ছিল না, কিন্তু চোখে সেই একই শীতলতা আর দূরত্ব ছিল। সে আলমারি খুলল, কিছু কাগজ আর জিনিসপত্র বের করল। অর্ণব চুপচাপ দাঁড়িয়ে থাকল। যাওয়ার সময় সে দরজায় দাঁড়িয়ে বলল, একটা কথা পরিষ্কার করে দিই। অর্ণব মাথা তুলল। আজকের পর আমার সামনে আসবে না। তার কণ্ঠস্বর ছিল সমতল আর চূড়ান্ত। না আমার কলোনিতে, না আমার জীবনে। অর্ণব ধীরে ধীরে বলল, আমি কি কখনো তোমার পথ আটকেছি? প্রিয়া জবাব দিল না, শুধু একটি শেষ বাক্য বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিলে। দরজা বন্ধ হয়ে গেল। সে রাতে অর্ণব অনেকক্ষণ বসে রইল। সে প্রথমবার কাঁদার চেষ্টা করল, কিন্তু চোখে জল এলো না। শুধু এক খালি অনুভব তাকে ধীরে ধীরে গিলে ফেলছিল। ভালোবাসা কি এত সহজেই শেষ হয়ে যায়? সে নিজেকেই প্রশ্ন করতে থাকল। সকালে সে আবার মন্ডিতে গেল। সবজি তুলল, ঠেলা লাগালো, কিন্তু আজ হাত কাঁপছিল। এক বৃদ্ধা মহিলা এলেন। বাবা, কি হয়েছে? আজ সবজি এত সস্তায় কেন দিচ্ছ? অর্ণব হালকা করে হাসল। আজ মনটা খুব ভারী হয়ে আছে আম্মা। দিন কাটতে লাগল। ডিভোর্সের কথা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। কেউ সহমর্মিতা দেখালো, কেউ মজা ওড়ালো, কেউ পেছনে টিটকিরি দিল। অর্ণব সবকিছু চুপচাপ সহ্য করে নিল। একদিন যখন সে সবজি ভর্তি ঠেলা নিয়ে যাচ্ছিল, সে দূর থেকে একটি সরকারি গাড়ি আসতে দেখল। লাল বাতি জ্বলছিল। সে মুহূর্তের জন্য থমকাল, তারপর মাথা নিচু করে নিল। সে জানত না যে ভাগ্য এখনও তার শেষ আর সবচেয়ে বড় আঘাতটি হানেনি। গাড়িটা ধীরে ধীরে কাছে এসে থামল। সাদা চকচকে বডি, জানলার কাঁচ বন্ধ, ছাদের উপর ঘুরছে লাল বাতি। আশপাশের লোক থমকে দাঁড়াল। কেউ সবজি কিনতে কিনতে হাত থামিয়ে দিল, কেউ মোবাইল পকেট থেকে বের করল। দরজা খুলল। প্রিয়া নামল। ইউনিফর্মে ছিল সে, কোমরবন্ধনী আটসাট, চকচকে জুতো, মুখে সেই পুরনো কঠোরতা আর অহংকার। অর্ণব মাথা তুলল, দৃষ্টি বিনিময় হল। সেই মুহূর্তটা খুব ছোট ছিল, কিন্তু তাতে পুরো জীবনটা, সমস্ত ত্যাগ আর সমস্ত অপমান মিশেছিল। প্রিয়া চারদিকে তাকাল, তারপর ঠেলার দিকে, তারপর অর্ণবের দিকে। তুমি এখানে কি করছ? তার কণ্ঠস্বর খুব উঁচু না হলেও তাতে হুকুম আর রাগ স্পষ্ট ছিল। অর্ণব শান্ত স্বরে বলল, সবজি বিক্রি করছি। প্রিয়ার কপাল কুঁচকে গেল। আমার কলোনির বাইরে? অর্ণব ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। ভিড় তখন পুরোপুরি জমে গেছে। লোকে বুঝে গেছে যে এটা কোনো সাধারণ বিষয় নয়। আমি পরিষ্কার বলেছিলাম না? প্রিয়ার গলার স্বর চড়তে থাকল। আমার সামনে আসবে না। অর্ণব প্রথমবারের মতো সরাসরি জবাব দিল। গলায় কোনো রাগ ছিল না, কেবল গভীর ক্লান্তি ছিল। আমি আপনার সামনে আসেনি, আমি তো কেবল এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই একটু থামলাম। এই কথা শুনেই প্রিয়ার মুখ লাল হয়ে গেল। মিথ্যে বলছ, ইচ্ছে করে এখানে দাঁড়িয়ে আছো। তখন অর্ণব বলল, আমি কোথায় দাঁড়াবো আর কোথায় না, এখন সেটা দিয়ে আপনার কি যায় আসে? এই প্রশ্নটা প্রিয়ার গায়ে লাগল, যেন তার ইউনিফর্মে কেউ আঙুল তুলল। লোকে দেখছে। সে চারদিকে ইশারা করল, আমার ইমেজ নষ্ট হচ্ছে। অর্ণব এদিক ওদিক তাকাল। লোক ছিল অনেক, কিন্তু কারো চোখে উপহাস ছিল না। বেশিরভাগের চোখে ছিল বিস্ময় আর সহমর্মিতা। আমি কারো ইমেজ নষ্ট করছি না, অর্ণব বলল। আমি কেবল মেহনত করছি। ব্যাস, প্রিয়া চিৎকার করে উঠল। তার আওয়াজ এতটাই জোরালো ছিল যে এক বৃদ্ধা মহিলা ভয় পেয়ে গেলেন। তোমার কি লজ্জা লাগে না? এত নিচে নেমে গেছো তুমি? অর্ণবের মুখে কষ্ট ফুটে উঠল, কিন্তু সে গলার স্বর চড়াল না। আমি নিচে নামিনি, সে বলল। আমি ওখানেই আছি যেখানে সবসময় ছিলাম। তুমি উপরে চলে গেছ, আমি নিচে নামিনি।
কাশ তুমি বুঝতে পারতে যে মেহনত মানুষকে নিচে নামায় না, উপরে তোলে। তারপর দ্বিতীয় এবং হঠাৎ করে প্রিয়ার ঠেলার ওপর এক জোরদার লাথি মারল। ঠেলার ভারসাম্য বিগড়ে গেল, আর সবজিগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল। তারপর তার হাত উঠল, আর সজোরে সে অর্ণবকে একটা চড় কষাল। চড়ের শব্দে পুরো বাজারে স্তব্ধতা নেমে এলো। কয়েক মুহূর্ত কেউ শ্বাস পর্যন্ত নিল না। অর্ণব নিজের গালটা হাত দিয়ে ধরল। চোখে জল ভরে এলো, কিন্তু সে কাঁদল না। আজকের পর যদি আমার নজরের সামনে আসো, প্রিয়ার গলা কাঁপছিল, তাহলে পরিণাম আরও খারাপ হবে। সে ঘুরে গাড়ির দিকে পা বাড়াল। ভিড় এখন ভাঙতে শুরু করেছে। এটা ভুল, কেউ নিচু স্বরে বলল। ইউনিফর্ম থেকে মারল, অন্য একজন বলল। একজন লোক মোবাইলটা নামিয়ে নিচ্ছিল, কিন্তু ভিডিও করা হয়ে গিয়েছিল। অর্ণব ঝুঁকে রাস্তা থেকে সবজিগুলো তুলতে লাগল। একটা একটা করে সবজি তুলছিল, যেন নিজের ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মান কুড়োচ্ছে। এক বৃদ্ধ পাশে এলেন। বাবা, ঠিক আছে তো? অর্ণব হালকা হাসল। হ্যাঁ কাকা, কিন্তু তার আঙুলগুলো কাঁপছিল। বাড়ি পৌঁছে সে প্রথমেই আয়না দেখল। গাল লাল হয়ে আছে, চোখ নিষ্প্রভ। সে ঠান্ডা জল বিয়ে মুখ ধুল, আয়না থেকে দৃষ্টি সরিয়ে নিল। চটটা গালে লাগেনি, সে বিড়বিড় করল। সরাসরি আত্মসম্মানে লেগেছে, আর সেই হৃদয়ে লেগেছে যেটা তোমার জন্য স্পন্দিত হতো। রাত হতে হতে ফোন বাজতে শুরু করল। অনেকেই ফোন করছিল। অর্ণব, তুমি ঠিক আছো? ভাই, ভিডিও ভাইরাল হয়ে গেছে, পুরো শহর দেখছে। অর্ণব ফোন বন্ধ করে দিল। সে জানলার পাশে বসে রইল। বাইরে সেই একই গলি, কিন্তু আজ সবকিছু বদলে গেছে বলে মনে হচ্ছিল। আমি কি কখনো তোমাকে কষ্ট দিয়েছি? সে মনে মনে বলল। চোখের জল নিঃশব্দে বইতে শুরু করল। ওদিকে থানায় প্রিয়া বসেছিল। তার সামনে সিনিয়র অফিসার দাঁড়িয়েছিলেন। এই দেখো, তিনি ফোনটা এগিয়ে দিলেন। স্ক্রিনে সেই একই চর, একই ভিড়, একই আওয়াজ। প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্যার, ও আসলে... সিনিয়র অফিসার বললেন, ইউনিফর্ম ক্ষমতা নয়, ইউনিফর্ম হলো দায়িত্ব। ঘরের ভেতর নিস্তব্ধতা ছেয়ে গেল। প্রিয়ার প্রথমবার মনে হল, আমি এ কী করে ফেললাম। অর্ণবের সেদিন রাতে ঘুম এলো না। সে বারবার ভাবতে লাগল, মেহনত করা কি গুনাহ? গরিব হওয়া কি অপরাধ? আমি কি তোমার কাছে এতটাই ছোট হয়ে গেলাম? সে নিজেকেই জিজ্ঞেস করতে থাকল। পরের দিন সকালে সে আবার মন্ডিতে গেল। সবজি তুলল, ঠালা লাগাল। চোখে ভয় ছিল, কিন্তু হাতে কাজ। সে জানত, এখন যা হবে তা চুপচাপ সহ্য করার চেয়ে বড় কিছু হবে। কারণ মন্ডিতে আজ পরিবেশ অন্যদিনের মতো ছিল না। লোকে তাকে আগের চেয়েও বেশি নজরে দেখছিল। কেউ আর চোখে, কেউ সরাসরি। কারো চোখে দয়া, কারো চোখে কৌতূহল, আবার কারো চোখে ভয়। যেন গরিব হওয়া কোনো অসুখ, আর সেই অসুখ এখন ক্যামেরায় ধরা পড়েছে। এক সবজিওয়ালা পাশে এসে ধীরে ধীরে বলল, ভাই, কালকের ভিডিওটা দেখলাম, আপনার সাথে খুব অন্যায় হয়েছে। অর্ণব মাথা নাড়ল, কিছু বলল না। সে জানত এখন সবাই ওই একই কথা বলতে চায়। এক মহিলা এলেন। তিনি কোনো ভাব প্রকাশ না করেই সবজি নিলেন, আর যাওয়ার সময় বললেন, সাহস রাখো বাবা, সব ঠিক হয়ে যাবে, ভগবান দেখছেন। অর্ণব হালকা হাসল, কিন্তু তার ভেতর তখন তোলপাড় চলছে। সেই তোলপাড় শব্দ হয়ে নয়, প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। ইউনিফর্ম পরলেই কি মানুষ ভগবান হয়ে যায়? আর গরিব হলেই কি মানুষের সম্মান শেষ হয়ে যায়? দুপুর হতে হতে মোবাইল আবার বাজতে শুরু করল। নাম্বারগুলো সব অচেনা। কখনো মিডিয়াকর্মী, কখনো কোনো সামাজিক সংগঠনের লোক। কেউ বলছিল অভিযোগ দায়ের করুন, কেউ বলছিল আমরা পাশে আছি। অর্ণব সব কল কেটে দিল। সে জানত যদি আজ সে মুখ খোলে, তবে এটা কেবল তার একার লড়াই থাকবে না। আর সে এখনও ঠিক করতে পারেনি যে তাকে লড়তে হবে নাকি কেবল বেঁচে থাকতে হবে। আমি বদলা চাই না, সে মনে মনে বলল, কেবল বিচার চাই আর শান্তি। ওদিকে থানায় পরিবেশ বদলে গিয়েছিল। প্রিয়ার চেয়ারটা ওখানেই ছিল, কিন্তু সেই চেয়ারের নিচের মাটি সরে গিয়েছিল। সিনিয়র অফিসারের গলায় রাগ বা ভালোবাসা কিছুই ছিল না, কেবল কঠোরতা ছিল। তুমি জানো তুমি যা করেছ তার প্রভাব কি হচ্ছে? প্রিয়া মাথা নিচু করল। স্যার, ও আমাকে উস্কানি দিচ্ছিল। উস্কানি দিচ্ছিল? সিনিয়র ফাইলটা টেবিলে আছড়ে ফেললেন। ভিডিওতে তো দেখা যাচ্ছে ও কেবল দাঁড়িয়ে আছে, উস্কানি তোমাকেই দিতে দেখা যাচ্ছে। ঘরে কিছু সেকেন্ড নীরবতা রইল। প্রিয়া প্রথমবার অনুভব করল যে ইউনিফর্ম তাকে বাঁচাতে পারছে না। এই বিষয়ে উপর মহল পর্যন্ত পৌঁছে গেছে। সিনিয়র অফিসার বললেন, ওই ভিডিও ভাইরাল হয়ে গেছে, আর এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হবে। ডিপার্টমেন্টাল ইনকোয়ারি বসবে। প্রিয়ার আঙুলগুলো কেঁপে উঠল। সে কখনো ভাবেনি যে একটা চর তাকে এখানে নিয়ে আসবে। আমি ভুল করেছি, সে মনে মনে কেঁদে উঠল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। ওদিকে সন্ধ্যায় অর্ণব বাড়ি ফিরল। দরজা খুলল। ভেতরে সেই একই স্তব্ধতা, কিন্তু এখন সেই স্তব্ধতা আর ভারী মনে হচ্ছিল না। এখন সেই স্তব্ধতা যেন কিছু বলছিল, কোনো এক নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছিল। খাবার সময় টিভি আর চালালো না। সে জানত টিভি খুললেই সেই একই মুখ দেখা যাবে, একই ভিডিও,
একই প্রশ্ন। খাওয়া শেষ করে সে ছাদে চলে গেল। আকাশে তারারা ঝিকমিক করছিল। এই আকাশের নিচেই কখনো সে প্রিয়াকে বলেছিল, তুমি ইন্সপেক্টর হলেও আমার কাছে সেই আগের মতোই থাকবে। আজ সেই আকাশ তাকে চুপচাপ দেখছিল। আমি কি কখনো তোমাকে কষ্ট দিয়েছি? সে তারাগুলোর কাছে প্রশ্ন করতে থাকল। কিছুক্ষণ পর রাতে দরজায় কড়া নাড়ার শব্দ হল। অর্ণব চমকে উঠল। এত রাতে কে? দরজা খুলতেই দেখল সামনে দুজন লোক দাঁড়িয়ে, সাধারণ পোশাকে। একজন বলল, আমরা মানবাধিকার কমিশন থেকে এসেছি। অর্ণব তাদের ভেতরে আসতে দিল। তারা বসে কাগজ বের করলেন। ভিডিওর কথা উঠল। আইনি কথাবার্তা হল। আপনি যদি অভিযোগ দায়ের করতে চান, একজন আধিকারিক বললেন। অর্ণব কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, যদি আমি অভিযোগ না করি? দুজন একে অপরের দিকে তাকালেন। তাহলে মামলাটি নিজে থেকেই এগোতে পারে, অন্যজন বললেন, কারণ ভিডিওটি জনসমক্ষে চলে এসেছে। অর্ণব গভীর শ্বাস নিল। আমি কারো কাছ থেকে বদলা চাই না। আমি শুধু এটুকু চাই যে আমার সাথে যা হয়েছে তা যেন অন্য কোনো গরিবের সাথে না হয়। ঘরে আবার নীরবতা নেমে এলো। আপনার মনটা অনেক বড়, একজন অফিসার বললেন। অর্ণব হেসে বলল, না, কেবল ভেঙে যাওয়ার পরও টিকে আছে। পরের দিন খবরের কাগজে ছবি ছাপা হলো। নাম না নিয়ে কেবল একটি হেডলাইন, ইউনিফর্মে কি কেবল অহংকার নাকি আইন? মন্ডিতে লোকে এখন তাকে অন্য নজরে দেখতে শুরু করেছে। সম্মানে কেউ ভয়। এক ছোট বাচ্চা তার ঠেলার কাছে এসে বলল, আঙ্কেল, আপনাকে পুলিশ আন্টি কেন মারলেন? অর্ণব কয়েক সেকেন্ড চুপ থাকল। তারপর বলল, কারণ মাঝে মাঝে বড় লোকেরা ভুলে যান যে সামনে থাকা মানুষটারও একটা প্রাণ আছে, আর তার হৃদয়টাও ভেঙে যেতে পারে। বাচ্চাটি মাথা নেড়ে চলে গেল। ওদিকে প্রিয়ার বাড়িতেও স্তব্ধতা ছিল। ফোন বাজলে সে ভয় পেয়ে যেত। দরজায় হালকা আওয়াজেও সে চমকে উঠত। আয়নায় নিজেকে দেখল তো প্রথমবার তার নিজের মুখটাই অচেনা লাগল। সেই একই মুখ, কিন্তু কোনো প্রতিপত্তি নেই। তার মনে পড়ল কখনো অর্ণব বলেছিল, মানুষ বড় তখন হয় যখন সে অন্যকে ছোট না করে। আজ সেই কথাটাই তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি ওকে ছোট মনে করে ভুল করেছি, সে মনে মনে কেঁদে উঠল। পরের দিনও প্রিয়া অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকল। ইউনিফর্মটা সামনেই ঝোলানো ছিল, কিন্তু আজ সেটা পরার সাহস তার ছিল না। যে ইউনিফর্ম নিয়ে তার সবচেয়ে বেশি দম্ভ ছিল, আজ সেটাই তার কাছে বোঝার মতো মনে হচ্ছিল। তার মাথায় বারবার সেই একই দৃশ্য ঘুরছিল, ভিড়, সবজির ঠেলা, অর্ণবের নত হওয়া মাথা আর তার নিজের উঠে যাওয়া হাত। সে প্রথমবার বুঝতে পারল যে সে অর্ণবকে মারেনি, সে নিজের ইউনিফর্মকে মেরেছে, নিজের মনুষ্যত্বকে মেরেছে। আমি সব ভুল করেছি, সে ডুকরে কেঁদে উঠল। এদিকে অর্ণবের জীবনও আগের মতো রইল না। সে সেই একই ঠেলা লাগাত, একই সবজি বিক্রি করত, কিন্তু এখন লোকে তাকে কেবল একজন সবজি বিক্রেতা হিসাবে দেখত না। কখনো কেউ এসে চুপচাপ 5 টাকা বেশি দিয়ে যেত, কখনো কেউ মাথা নিচু করে নমস্কার করে যেত। কেউ কেউ বলতো, ভাই সাহস রাখো। অর্ণব শুনত, কিন্তু কিছু বলতো না। তার ভেতরে এখনও ভয় ছিল, কিন্তু সেই ভয়ের সাথে এক অদ্ভুত শান্তিও মিশেছিল, যেন অনেকদিন পর সে আয়নায় নিজেকে কোনো লজ্জা ছাড়াই দেখতে পাচ্ছে। আমি এখনও দাঁড়িয়ে আছি, সে নিজেকেই বলত। কিছুদিন পর তার কাছে থানা থেকে নোটিশ এলো, ডিপার্টমেন্টাল ইনকোয়ারিতে বয়ান দেওয়ার জন্য। সে নির্দিষ্ট সময় পৌঁছল, সাধারণ পোশাক, নত দৃষ্টি, কিন্তু সোজা চাল। প্রিয়া সামনে চেয়ারে বসেছিল। আজ প্রথমবার তার মুখে কোনো দম্ভ বা রাগ ছিল না, কেবল ক্লান্তি আর লজ্জা। অর্ণব তাকে দেখল কয়েক মুহূর্তের জন্য, তারপর আবার দৃষ্টি সরিয়ে নিল। অফিসার প্রশ্ন করলেন, কি হয়েছিল? আপনি কি কোনো উস্কানি দিয়েছিলেন? আপনি কি কোনো অভিযোগ দায়ের করতে চান? অর্ণব শান্ত গলায় বলল, আমি কিছুই করিনি, আমি কেবল মেহনত করছিলাম। তারপর একটু থেমে বলল, আর আমার কোনো অভিযোগ নেই, আমি কেবল এটুকু চাই যে অন্য কোনো গরিবের সাথে যেন এমন না হয়। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। প্রিয়া প্রথমবার মাথা তুলে তার দিকে তাকাল। তার চোখে জল ছিল। অর্ণব, সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু শব্দগুলো আটকে গেল। অর্ণব কেবল মাথা নাড়ল আর ওখান থেকে চলে এলো। কিছু সপ্তাহ পর রায় এলো। প্রিয়াকে বরখাস্ত করা হলো। ইউনিফর্ম তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, আর সেই সাথে সেই পরিচয়টাও চলে গেল যার সাহায্যে সে নিজেকে সবার উপরে ভাবতে শুরু করেছিল। শহরে কথা ছড়িয়ে পড়ল। কখনো যে লোকগুলো অর্ণবকে নিয়ে মজা করত, আজ তারা প্রিয়াকে দেখে চুপ হয়ে যেত। এভাবেই সময় আপন গতিতে চলতে থাকল। কিন্তু যখন এক সন্ধ্যায় অর্ণব থেলা গুছাচ্ছিল, তখনই কেউ পেছন থেকে আওয়াজ দিল, অর্ণব। সে ঘুরতেই দেখল প্রিয়া সামনে দাঁড়িয়ে। কোনো ইউনিফর্ম নেই, সাধারণ পোশাকে, আর চোখে গভীর লজ্জা আর অনুশোচনা। অনেকক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর প্রিয়া বলল, আমি ক্ষমা চাইতে এসেছি। অর্ণব তার দিকে তাকাল।
তার চোখে কোনো রাগ ছিল না। আমাকে মাফ করে দাও। প্রিয়ার গলা ভেঙে আসছিল। আমি ভুলে গিয়েছিলাম যে ক্ষমতার মানে মনুষ্যত্ব নয়। আমি তোমাকে হারিয়েছি আর নিজেকেও হারিয়েছি। কাশ আমি আগে বুঝতে পারতাম তোমার ত্যাগকে, তোমার ভালোবাসাকে। অর্ণব গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। প্রিয়া চমকে গেল। কেন? কারণ অর্ণব বলল, যদি আমি মনে ঘৃণা পুষে রাখতাম তবে তোমার আর আমার মাঝে কোনো তফাৎ থাকত না। আমি এখনও সেই অর্ণবই আছি যে তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। প্রিয়ার চোখ থেকে জল গড়াতে লাগল। আমি সব ভুল করেছি, আমাকে আবার আপন করে নাও, সে কাঁদতে কাঁদতে বলল। অর্ণব মাথা নাড়ল। না প্রিয়া, এখন অনেক দেরি হয়ে গেছে। যখন আমি ভেঙে পড়েছিলাম তখন তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। এখন যখন আমি আবার নিজের পায়ে দাঁড়িয়ে গেছি তখন ফিরে আসা, এটা আমার আত্মসম্মানের জন্য ঠিক নয়। প্রিয়া কিছু বলল না, কেবল কাঁদতে লাগল। অর্ণব ঠেলা এগিয়ে নিয়ে গেল, কিন্তু একবারও পেছন ফিরে দেখল না। তার কাছে জয় এটা ছিল না যে প্রিয়া শাস্তি পেয়েছে, তার কাছে জয় ছিল এটাই যে সে আজও একজন মানুষ হয়ে থাকতে পেরেছে, মেহনতি, শান্ত আর ক্ষমাশীল। জীবন ধীরে ধীরে তার পুরনো ছন্দে ফিরতে লাগল। মান্ডি সেই একই ছিল, গলিটাও একই, কিন্তু অর্ণব আর আগের মতো ছিল না। এখন সে আর মাথা নিচু করে চলত না, না কাউকে ভয় পেত, না কাউকে ছোট মনে করত। তার পরিশ্রম এখন কেবল পেট ভরার জন্য নয়, বরং আত্মসম্মানের জন্য ছিল। কাহিনী এখানেই শেষ হয় না, কারণ এমন গল্প প্রতিটি গলি আর শহরে রোজ জন্ম নেয়। শিক্ষা কেবল এইটুকু, ইউনিফর্ম, টাকা বা পদ যদি মানুষকে বড় করতে পারে তবে সেটাই আসল জয়। কিন্তু সেই জিনিসগুলোই যদি মানুষকে অহংকারী আর নিষ্ঠুর বানিয়ে দেয় তবে সেটা হয়ে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় হার। এখন প্রশ্ন আপনাদের কাছে, অর্ণব কি অপমানের পরও ক্ষমা করে দিয়ে ঠিক করেছিল? এটা কি তার মহত্ব ছিল, নাকি একজন গরিব মানুষের অসহায়তা? আর প্রিয়ার মতো স্ত্রীর সাথে যা হলো, আপনাদের কি মনে হয় সেটা সঠিক ছিল, নাকি তার আরও বেশি শাস্তি পাওয়া উচিত ছিল? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এই গল্প যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তবে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে।